চলে এসেছি সেই কথোপকথনে, হৃদয় যেখানে হৃদয়ের কথাকে উজাড় করে বলে। আর এই গল্পমালায় তোমাদের আমার পাশে চাই, কেননা তোমরা ছাড়া আমি আমি হব আমি নই, আর আমি তুমি সবাই মিলে পারি একটা সুন্দর পৃথিবী তৈরি করতে। তাই সুন্দর পৃথিবী যখন আছে তখন ওই কবিতার লাইনটাও তার পাশে আছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর একটা সাধারণ মানুষ খুব ভালো বলল, পেটে নেই খাবার মাচা ইঁদুর। তাহলে পেটে খাবার নেই কিন্তু মাচা ইঁদুর আছে, ব্যাপারটা বেশ সুন্দর না? ভাবো যে কত দূর আমাদের কল্পনা শক্তি থাকলে আমাদের লৌকিক প্রবাদে এরকম কথা এসে যায়, পেটে নেই খাবার, পেটে নেই ভাত মাচা ইঁদুর। তাহলে আমার মনে হলো যে আমাদের চারপাশে কিন্তু সাধারণভাবে যে মানুষগুলো হেরে যায়, যে মানুষগুলো প্রতিনিয়ত পরাজিত হয়, যে মানুষগুলো ম্লান মুখে হাসে, তারাই কিন্তু এত অসাধারণ অসাধারণ সৃষ্টি করতে পারে। ফলে এই সৃষ্টিশীলতা একভাবে কিন্তু চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ দিয়ে বলে যে না, আমরা মানব না, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াবো। আর এই অন্যায়ের বিরুদ্ধে যখন মাথা তুলে দাঁড়ানোর গল্প হচ্ছে, তখন একটা অদ্ভুত ইউটিউব প্রেজেন্টেশন বা অন্য কোথাকার প্রেজেন্টেশন হতে পারে। এক লেখকের প্রেজেন্টেশনের কথা বলে আজকের ব্যাপারটাকে একটু এগিয়ে নিয়ে যাই। সেই লেখক ইউটিউবে এসে বলছিলেন যে তখন দেশভাগ হয়েছে, আমরা পূর্ববঙ্গ থেকে হঠাৎ করে চলে এসেছি বা সমস্ত কিছু হারিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। ওই যে বলছে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ করো, তোমরা যে সব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা অন্নদা শঙ্করের সে ধেরে খোকারা ভারত ভেঙে ভাগ করার পরে কোটি কোটি মানুষ, বিশেষ করে যেটাকে আপনারা দেশভাগ বলেন সেটাকে আমি বলি বাংলা আর পাঞ্জাব ভাগ, বাংলা এবং পাঞ্জাব সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল। কোটি কোটি মানুষ চলে এসছে, সেই লেখকও এসছে, তখন তার তরুণ বয়স। তিনি বলছেন একটা অদ্ভুত পরিস্থিতিতে আমাদের বাস করতে হচ্ছে, মানুষকে এত নির্মম, এত কঠিন, এত ভয়ঙ্কর শোষণের মধ্যে থাকতে হয় এটা জানা ছিল না। তিনি একটা বস্তিতে থাকতেন সেই সময়, এবং তিনি দেখছেন তার ছোট বোনটা, তিনি নিজেও বলছেন তার ছোট বোনটা শুধু খিদের জ্বালায় কাঁদতে 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 একটা সময় মারা গেল। এই যে ভয়ঙ্কর হিউম্যানিটেরিয়ান ট্র্যাজেডি, যে ট্র্যাজেডির সামনে এক দাদা দাঁড়িয়ে দেখে তার ছোট বোন কাঁদতে 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 একটা সময় মারা যায়, এই ট্র্যাজেডির বিরুদ্ধেই তো চিরকাল লেখকরা না বলে ওঠে। তাই জন্য দেখবেন মনোরঞ্জন ব্যাপারী, মনোরঞ্জন দার সাথে আমার সেই অর্থে পরিচয় প্রায় নেই, তিনি কি রাজনীতি করেন ইত্যাদি নিয়েও আমি ভাবিত নই, কিন্তু আমার কাছে এটা বড় কথা লেগেছিল যে কত বড় দুঃখ থাকলে মানুষ এইভাবে এত সুন্দরভাবে নিজের জীবনের কথাগুলোকে তুলে ধরতে পারে। তাই জন্য আমরা মনোরঞ্জনদার ব্যাপারীর লেখাগুলোতে অদ্ভুত এক বিষয় পাই, অদ্ভুত এক বিষাদের গন্ধ পাই। আমি যতটুকুনি মনোরঞ্জনদার লেখা পড়েছি, সেখানে তার একটা উপন্যাসে এই জীবনের বিষাদটা এভাবে উঠে আসছে। এখান থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খুব ভালো করে বোঝা যায় যে জেল থেকে একটা লোকের ছুটি হবে, সারাদিন মার খেয়েছে, নানা ধরনের কাজ করেছে, হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ে, 5টা বেজে যায়, তার যখন ঘুম ভাঙে সে তখন উঠে দেখে তার ছুটির সময় অতিক্রান্ত হয়ে গেছে, তাকে নিয়ে কেউ বদার্ড নয়। অর্থাৎ সে যে ঘুমিয়ে পড়েছিল, সেন্ট্রিটাও যে তাকে ডেকে বলবে যে আজকে তোমার ছুটি, আজকে তুমি বাড়ি যাও, সেটুকুও তার জন্য কেউ রাখে না। তাহলে দেখুন, এই কান্না ভেজা ভারতবর্ষের গল্পগুলোকে কিন্তু মনোরঞ্জন ব্যাপারীর মতো সাহিত্যিক আমাদের সামনে তুলে আনেন। বিভূতিভূষণ থেকে মনোরঞ্জন যদি একটা বড় লেখা টানি, কারুর সাথে কারুর তুলনা নয়, তাহলে দেখবেন এই কান্না ভেজা ভারতবর্ষের গল্পগুলো উঠে আসছে, এবং এই প্রত্যেকটা ভারতবর্ষের গল্প কিন্তু বলছে ইয়েস, আমাদের সোশ্যাল চেঞ্জ চাই। আর আজকে শুধু কান্না ভেজা ভারতের গল্প নয়, আজকে গোটা বিশ্বজুড়েই যেন অদ্ভুতভাবে শিল্পী, সাহিত্যিক এবং যারা অন্য ধরনের স্বপ্ন দেখে তারা আক্রান্ত হচ্ছে। আপনিও যদি পরিবারের মধ্যে থেকে সবার ভালো চান, একটা অন্য ধরনের স্বপ্ন দেখেন, আপনি যদি পাড়ার ক্লাবে থেকে পাড়ার ক্লাবটাকে অন্য ধরনের গড়তে চান, আপনিও যদি একটা নাটকের দলে কাজ করেন, কাজ করতে করতে নাটকের দলের যে সমস্ত কাজকর্ম চলছে সেগুলোর বিরুদ্ধে যদি আপনার মনে ক্ষোভের তৈরি হয়, দেখবেন আপনি প্রবলভাবে একা হয়ে গেছেন। আপনি যখনই নতুন স্বপ্ন দেখার কথা ভাবছেন, আপনি যখনই সোসাইটিকে নতুনভাবে বদলানোর কথা ভাবছেন, তখনই দেখবেন আপনি চূড়ান্তভাবে একা হয়ে গেছেন। রবীন্দ্রনাথকে কোরীয় যুবক খুব সুন্দর একটা কথা বলেছিল যে গোটা বিশ্বজুড়ে মানুষের দুঃখরা বাড়ছে, এই দুঃখগুলোর আজকে এক হওয়ার সময় এসছে।
এবং আজকের পৃথিবীতে তাকালে আমরা দেখব এই দুঃখগুলো কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, ক্রমশ আক্রান্ত হচ্ছেন শিল্পী সাহিত্যিকরা। আজকেই আফগানিস্তানে একটা ভয়ানক ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমার মানে নিজেকে খারাপ লাগছে এই ঘটনার সামনে দাঁড়াতে। ভারতবর্ষেও এরকম ঘটনা ঘটে, আফগানিস্তানেও ঘটে, সারা তৃতীয় বিশ্ব জুড়ে ঘটে। তাই ঘটনার সামনে দাঁড়াতে খারাপ লাগছে। আজকেই দেখছিলাম বিশিষ্ট অভিনেত্রী সাবা সাহার, আফগান টেলিভিশন আফগান সিনেমা মাধ্যমের বিশিষ্ট অভিনেত্রী সাবা সাহার গুলিবিদ্ধ হয়েছেন। সাবা সাহারের অন্যায়টা কি? তিনি আফগানিস্তানের মতো দেশে প্রমীলা শক্তির জাগরণের জন্য কাজ করেছিলেন, তার জন্য তিনি আক্রান্ত হয়েছেন। এবার যে কোনো আক্রমণ হলে আমরা স্ট্রেট আঙুল তুলে দিই মৌলবাদীদের দিকে, কিন্তু ঘটনাটা এতটা সোজা নয়। রাওয়া রেভলিউশনারি ওমেন্স অ্যাসোসিয়েশন অফ আফগানিস্তান বলছে কি যে তালিবান শাসনেও ভয়ানক আক্রমণের শিকার আমরা দেখেছি। আবার সেই তালিবান শাসনকে উচ্ছেদের জন্য যখন আমেরিকা এলো, তখন আমেরিকা স্মার্ট বোমে একের পর এক গ্রাম পুড়ে গেল। কোথায়? আমাদের জীবন তো বদলালো না। সুতরাং যুদ্ধের ভাষার ভেতর দিয়ে পৃথিবী বদলাবে, শাসক শ্রেণীর যুদ্ধের ভাষার ভেতর দিয়ে পৃথিবী বদলাবে, এই ধারণা থেকে আজকে আমাদের বেরোতে হবে। সাবা সাহারের গল্প বলুন বা মনোরঞ্জন ব্যাপারীর সেই ছোটোবেলার গল্প বলুন বা তার উপন্যাসের গল্প বলুন, সমস্ত জায়গা থেকে কিন্তু একটা বিষয় উঠে আসছে যে মানুষ একটা সুন্দর জীবন চায় এবং সেই সুন্দর জীবনটা মানুষকে পেতে হবে। এবং যুদ্ধের ভেতর দিয়ে যদি সেই সুন্দর জীবনকে আমরা শুধু পেতে চাই হাতে অস্ত্র তুলে নিয়ে, তাহলে যে মানুষটা আমার হয়ে শত্রু শিবিরের পক্ষে থেকেই লড়তে আসছে, তাকে গুলি করার পর যদি আমি বুঝতে পারি ওই মানুষটার জীবনও তো আমার মতো, তখন কিন্তু একটা ভয়ানক ভয় তৈরি হয়, ভয়ানক ভুল তৈরি হয়। ফলে আজকে আমাদের আন্দোলনের পদ্ধতিকেও প্রবলভাবে বদলাতে হবে। ঊনবিংশ শতকের আন্দোলনের পদ্ধতি দিয়ে আজকের ভারতবর্ষ, আজকের পৃথিবীর কিন্তু ডেভেলপমেন্ট আনা যাবে না। খারাপ লাগে এই জায়গাটা ভাবতে যে এই ডেভেলপমেন্টগুলোর স্বপ্ন ভারতবর্ষে যারা ভাবেন তাদেরকে বেশিরভাগ সময়ই কাজ করতেই দেওয়া হয় না। এবার আপনি বলবেন আপনি কাজ করতে চাইলে আপনাকে কাজ করতে দেওয়া হবে না, আমার কথা ছেড়ে দিন। আমি মনোরঞ্জনদার জীবনের কথাই দেখুন যে মনোরঞ্জনদাকে জীবনের বেশিরভাগ সময়টাই এমন একটা কাজ, কোনো কাজই ছোট নয়, এমন একটা কাজের সাথে জড়িত থাকতে হলো, তাকে স্কুলে রান্না করে যেতে হলো। এত বড় একজন লেখক যার মধ্যে এই চিন্তা ভাবনাগুলো রয়েছে, স্কুলের রান্নাটা বড় কথা নয়, কিন্তু তার জন্য আমরা এমন একটা কাজ বেছে দিতে পারলাম না। এতগুলো সংবাদপত্র রয়েছে, এত ইন্টেলেকচুয়ালসরা রয়েছেন, এতগুলো স্কুল রয়েছে, এতগুলো কলেজ রয়েছে, তার জন্য আমরা এই একটুখানি কাজ বেছে দিতে পারলাম না যে কাজের ভেতর দিয়ে মনোরঞ্জনদা তার জীবনটাকে একটু সুন্দরভাবে যাপন করবেন এবং তার বেশিরভাগ সময়টা শিল্প সাহিত্যে দেবেন। আমরা তো সচিন তেন্ডুলকরকে কখনো বলি না যে তুমি ক্রিকেট খেলা ছেড়ে দাও, চাকরি করো এবং তার সাথে সাথে ক্রিকেট খেলো। তাহলে যে ছেলেটা পাড়ায় নাটক করে তাকে আমরা কেন বলি ও বাবা তোমার নাটক ফাটক করে কিছু হবে না রে ভাই, চাকরি করছিস চাকরি কর তার সাথে নাটক কর, দুটো একসাথে কি হয়? একটা বিজ্ঞানী কি একই সাথে চাকরি করবে আবার বিজ্ঞানের সাধনা করবে? এভাবে তো হয় না। একটা লেখক তিনি লিখবেন, তিনি তার বেশিরভাগ সময়টা আমরা চাইবো তার কাছ থেকে লেখাটা পেতে, জীবনটাকে তিনি দেখবেন, আমরা তো এটা চাইবো। কিন্তু তাকে যদি এরকম একটা জবের মধ্যে ফেলে দেওয়া হয় যে জবের ভেতরে তার জীবনী শক্তি প্রতিনিয়ত নিঃশেষিত হয়ে যায়, তাহলে সেটা তো একটা গভীর অন্যায়। আর এই অন্যায়টা পশ্চিমবঙ্গের মতো জায়গায় কি করে এত বছর ধরে হলো, আমার সাথে মনোরঞ্জনদার কোনো পরিচয় নেই, সেটা ভেবে শিউরে উঠতে হয়, গায়ের লোমে কাঁটা দিয়ে আঠে একটা রাগ তৈরি হয় যে এই অন্যায়টা কেন। আর এই অন্যায়টা কেন যখন বলি তখন মনে হয় চারপাশে তো এরকমই অন্যায় সব সময় ঘুরে চলছে। সেই সমস্ত সাংবাদিক, সেই সমস্ত রেডিও জকি, সেই সমস্ত উন্নত মানুষদের চাকরি খেয়ে নেওয়া হয়, তাদেরকে সবচেয়ে অনুন্নত জায়গাগুলোতে ফেলে দেওয়া হয়, যারা কিনা হয়তোবা তাদের সীমিত ক্ষমতার ভেতর দিয়েই বিরাট একটা বিপুল পরিবর্তন আনার চেষ্টা করেছিল। এখন আপনি পরিবর্তন বলতে আমরা যদি শুধু বুঝি সংগঠন করা, সেটা কিন্তু পরিবর্তনের একটা পার্ট। পরিবর্তনের প্রথম কথা হচ্ছে নিজের মনের পরিবর্তন ঘটানো। অর্থাৎ আমি যেন সেদিন অটোতে দেখছি, সেদিন একটা অদ্ভুত দৃশ্য দেখছিলাম, একটা কন্ডাক্টর বাসের ভাড়া টাড়া নিয়ে তার গণ্ডগোল হচ্ছে, হঠাৎ করে একটা পুলিশ এসে তাকে ঘাটাস করে একটা লাঠি দিয়ে মারলো। মধ্যবিত্ত যারা ওখানে বসেছিল তারা হি হি করে সবাই হেসে উঠল। আমার মনে হয় আমাদের এই ভাবনাটা যতদিন থাকবে ততদিন কোনো বদল আসবে না।
ততদিন কোনো বদল আসবে না, কেননা পুলিশের তো ওইভাবে কাউকে মারার অধিকার নেই। হ্যাঁ, সে কোনো ভুল করলে তাকে বলা যেতে পারে, কিন্তু ঘাটাস করে তাকে মেরে দেওয়া হবে আর বাদবাকি লোক সবাই আসবে আর কেউ বলবে হ্যাঁ এবার উপযুক্ত শাস্তি পেয়েছে, বুঝলে ব্যাটারা বেশি উড়েছিল কেন? তাহলে এই পরিবর্তে এর মধ্যে একটা একটা এই যে যখন মধ্যবিত্ত এইভাবে হেসে উঠলো, তাদের মধ্যে একটা অদ্ভুত একটা ফাঁসিবাদ লুকিয়ে রয়েছে যে এই লোকগুলোকে পায়ের তলায় রেখে দিতে হবে। ওই লোকটা ভালো কি খারাপ সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আমাদের মধ্যে যদি এই মনোভাবটা জারিত থাকে যে বহু মানুষকে আমরা পায়ের তলায় রেখে দেবো, মানুষকে সমান চোখে দেখব না, তাহলে কিন্তু কোনো দিনই সে যত বড় আপনি সংগঠন করুন কোনো পরিবর্তন কিন্তু ভারতবর্ষে আসবে না। তাহলে সবার আগে যেটা বিবেকানন্দ বলছেন, ভারতবর্ষ মূলতই সমাজতন্ত্রের দেশ, বিবেকানন্দের সব কথার সাথে আমি একমত নই। সবার আগে নিজেকে অপরের সঙ্গে সমান ভাবতে হবে এবং অপরকেও নিজের সাথে মানুষ হিসেবে সমান ভাবতে হবে। তাই এই কাজটা যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভারতবর্ষে হাজার সংগঠন করা হোক না কেন, ভারতবর্ষের কোনো ডেভেলপমেন্ট হবে না। আর যুগে যুগে এই কাজটাই করার দায়িত্ব শিল্পীরা নিয়ে আসেন। আজকে সাবা ইয়াসমিনের সাবা সাহারের এই ঘটনাটা পড়ার পরে মাথার মধ্যে একটা অন্য ছবির কথা মাথার মধ্যে ঘুরছিল, যে কত বছর আগে বার্গম্যান তার 7 সিলে দেখিয়েছেন যে আস্তে আস্তে ভয়ঙ্করভাবে একটা এপিডেমিক আজকের মতো নেমে আসছে। তিনি করোনা ভাইরাসের কথা বলেননি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ভয়ঙ্করভাবে এপিডেমিক শুরু হয়ে গেছে, যক্ষ্মা রোগ শুরু হয়ে গেছে, প্লেগ রোগ শুরু হয়ে গেছে। সেই যে প্লেগ রোগের মধ্যে সবাই প্রতিনিয়ত ভয়ে আছে, কেউ ভাবছে ধর্মটাই ভ্রষ্ট হয়ে গেছে বলে আমাদের দেশগুলোতে এইরকম ভয়ঙ্কর রোগ আসছে। আর ছোট ছোট দেশ যেখানে জনসংখ্যা খুব কম, সেখানে একটা এপিডেমিক হলে কিন্তু তার ভয় বিরাট হয়। ভারতবর্ষ চীনের সুবিধা আছে, তার একটা বিরাট জনসংখ্যার দেশ, কিন্তু একটা দেশের জনসংখ্যা ধরুন সুইডেন 2 কোটি, বা যুদ্ধে অনেক লোক মরে গেছে 1.5 কোটি, সেই 1.5 কোটি লোকের মধ্যে যদি কয়েক লাখ লোক একটা প্লেগের মতো ভয়ানক বিষয়ে মরে, তখন কিন্তু গোটা দেশ জুড়ে মরকের ভয় তৈরি হয়। আর এই মরকের ভয় নিয়েই কিছু লোক কিন্তু বলছে মন্বন্তরে মরি না, আমরা মারি নিয়ে ঘর করি। শিল্পী সাহিত্যিকরা কিন্তু ওই জায়গা থেকে দাঁড়িয়েও নাটক করছে, ওই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু জীবনের নতুন নতুন আশ্চর্য দিকগুলোকে উন্মোচন করছে। অর্থাৎ ও জীবন ছাড়িয়া যাস না মোড়ে, এই যে ও জীবন ছাড়িয়া যাস না মোড়ের যে ভয়েস, সেই ভয়েসটা চিরকাল শিল্প সাহিত্যিকরা তুলে আনেন। আর এই তুলে আনাটার ভেতরেই কিন্তু তারা একটা সামাজিক পরিবর্তন না বলতেই করে দেন। আর এই সামাজিক পরিবর্তনের গল্প যখন আসছে, বার্গম্যানের ওই ছবিটা আমাকে ভাবিয়েছে ভীষণভাবে, যে শিল্পীরা কী করতে পারে। গুপি বাঘা যেমন যুদ্ধ থামিয়ে দিতে পারে, তেমনি শিল্পীরা ওখানে যুদ্ধ থামায়নি, মরকও শিল্পীরা থামাতে পারেনি, কিন্তু মানুষের মনে সেই উইলটা দিয়েছে যে হাজার মরক থাক, আজকে আমরা নাটক করব, আজকে আমরা নাটকে তোমার চোখের মধ্যে অপূর্ব হাসিকে খুঁজে পাবো, আজকে আমরা নাটকে চিৎকার করে বলবো মরিতে চাহি না আমরা সুন্দর ভুবনে। আর এই সুন্দর ভুবনকে খোঁজার কাজই কিন্তু শিল্প করে এসছে। আমি হোসে সারাগামোর একটা লেখা কয়েকদিন আগে পড়ছিলাম, সেখানেও দেখছিলাম কি অপার আক্রমণের পরেও মানুষের মুখে একটা অদ্ভুত হাসি এবং অদ্ভুতভাবে নিজের চিন্তাকে ধরে রাখার ক্ষমতা থাকে। আমি বলছি না যে নিজের চিন্তাকে ধরে রাখতে যদি আপনি পারেন, তবে কিন্তু আপনি পৃথিবীকেও বদলাতে পারবেন। আপনার চিন্তা, হ্যাঁ আপনার চিন্তাকে অবশ্যই শুভ হতে হবে। তা সেই হোসে সারগামোর বইটা হচ্ছে দ্য কেভ। হোসে সারগামো একজন নোবেল লরিয়েট, তিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি ওখানে দেখাচ্ছেন কি যে একজন পটার, যিনি কিনা মাটির জিনিসপত্র তৈরি করেন, তার মেয়ে রয়েছে, তার মেয়ে আর সে তৈরি করে, তার মেয়ের স্বামী একটা জায়গায় কাজ করে, একটা অফিসে সে কাজ করে, গার্ডের কাজ করে, এবং সে চায় না তার বাবা ওই কাজটা করুক। সে তার বউ মেয়েকে ছেলেকে নিয়ে অন্য জায়গায় চলে যেতে চায়, সে একটা অন্য ধরনের লাইফ চায়। কিন্তু সেই পটারটা চায় যে সে স্বাধীনভাবে নিজের ব্যবসাটা চালাবে, সে স্বাধীনভাবে জিনিসপত্র তৈরি করবে এবং জীবনটাকে স্বাধীনভাবে সে দেখবে। তা সেই পটারটা যখন তার সমস্ত জিনিসপত্র হাঁড়ি কুড়ি নিয়ে বিক্রি করতে যায়, সেই সময় সে দেখে হঠাৎ করে যে সমস্ত বিক্রির ওপর ব্যান নেমে এসছে, এখন আর কেউ কিনছে না। তার মনে হয় যে এত পয়সা খরচা করে আমি যে জিনিসগুলো তৈরি করলাম, এই জিনিসগুলোর ভবিষ্যৎ কী। তখন সে দেখে যে লোকটাকে সে এই কথাগুলো বলছে, সেই সরকারি কর্মীটা নির্দ্বিধায় শুধু হিসেব করে যাচ্ছে। সে বলছে এগুলো ভাবা তো আমার কাজ না। তাহলে দেখুন
কি অদ্ভুত একটা রিয়ালিটি। মনোরঞ্জনদার সেই বাচ্চা বোন যখন মারা যাচ্ছিল, সেই সময় তো সরকারি কর্মীরা ছিল, তারাও এই কথা ভাবেনি। সেই সময় তো ভারতবর্ষের রাজনীতি ছিল, তারাও এই কথা ভাবেনি কেন একটা শিশু এভাবে মরবে। তেমনি ওই পথটা সেই লাতিন আমেরিকার লেখক পেরুল লেখক যখন হোসে সারগামো বলেন, যে হোসে সারগামো সেই চরিত্রটা বলে যে এত কষ্ট করে এত টাকা বিনিয়োগ করে আমি এই জিনিসগুলো তৈরি করলাম, এগুলোর ভবিষ্যৎ কি, তখন ওই যে লোকটা লেখে, অর্থাৎ ক্লার্কটার কাছে তার এই কথাগুলো কোনো মানে দাঁড়ায় না। সে বলে না, এটা নিয়ে ভাবা আমার কাজ নয়, আমার কথা হচ্ছে সরকারি অর্ডারটা ফেরি করে দেওয়া, যে তোমাদের জিনিস আজ থেকে আর লাগবে না। তাহলে সরকারি অর্ডার বনাম মানুষের চাহিদা, মানুষের অফুরান ভালোবাসা, মানুষের জীবনী শক্তির লড়াইটা হলো ভারতবর্ষের বা পৃথিবীর একটা অন্যতম লড়াই। আর আমরা চাইব এই লড়াইটায় প্রতিদিন আমরা এগিয়ে যাই। এই যে প্রশান্ত ভূষণকে নিয়ে একটা কথা বলছি, আমি কোনোভাবেই আদালতের অবমাননার পক্ষে নই। বিচার ব্যবস্থার প্রতি আমার গভীরতর শ্রদ্ধা আছে, কিন্তু বিচার ব্যবস্থার মধ্যেই তো প্রচুর কলুষ রয়েছে। বিচারপতিরা নিজেরাই বলেন যে ভারতবর্ষে অনেক লোকের বিচার আটকে রয়েছে। ভারতবর্ষে প্রচুর মানসিক রোগগ্রস্তকে, যাদের কিনা জেলখানায় থাকার কথা নয়, তারা জেলখানায় রয়েছেন। ভারতবর্ষে শুধু জামিন দিতে পারছে না বলে বেশিরভাগ দলিত এবং মুসলমানদের 5 মাসের সাজা হলে সেই সাজাটা 6 বছর হয়ে যাচ্ছে। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর কন্ডিশনে যখন ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে, তখন যদি প্রশান্ত ভূষণের মতো মানুষরা একটা রিফর্মের কথা বলেন, সেই রিফর্মটা কি খুব অন্যায়? সেটা কি খুব অন্যায় দাবি? এখন আপনি প্রশ্ন করতে পারেন, প্রশান্ত ভূষণের এই দাবির সাথে আমলাশোলের যে লোকটা না খেতে পেয়ে মারা গেল তার সম্পর্ক কি? আমি বলবো হ্যাঁ, এই দাবির সাথে গভীরভাবে তার সম্পর্ক আছে। বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায় বিচারের বলি হয় গরিব মানুষ, অর্থাৎ হোসে সারগামোর উপন্যাসের সেই লোকটা, যার কথা সরকারি কর্মচারীও শোনে না, সেই ধরনের লোকেরাই বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় বিচার পায় না। সেই যে মৃত মেয়েটা যে কাঁদতে কাঁদতে খিদের অভাবে মারা গেছিল, এরা যেটা আমরা মনোরঞ্জনদার কাছ থেকে পেয়েছি, সেই মনোরঞ্জনদের বোন, এরা ন্যায় বিচার পায় না। সুতরাং ন্যায় বিচার পাওয়ার জন্যে মানুষের যে লড়াই, সেই লড়াই করুক, আমি করতে পারি, আপনি করতে পারেন, প্রশান্ত কিশোর করতে পারেন, কে করছে সেটা বড় কথা নয়। এই লড়াই যিনিই করছেন তার সাথে কিন্তু আমাদের থাকতে হবে। তার সাথে যদি মতবিরোধও থাকে, সেই মতবিরোধকে সঙ্গে নিয়েই আমাদের আজকে থাকতে হবে। কারণ আজকে অনেক ছোট ছোট আলোকে এক হতে হবে। অনেক ছোট ছোট আলো যদি আমরা এক হতে পারি, তাহলে কথা দিচ্ছি আমরা সূর্য না হলেও একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করব, এবং সেই আলোগুলো একটা নতুন দিকের কথা বলবে। একটা কবিতার লাইন দিয়ে তাই সেই আলোর কথা ভেবে শেষ করি। থাক না তারা তপন শশী, থাক না যত আলো, তাদের মোরা করব পূজা, বাসব তোরেই ভালো। অর্থাৎ এই অন্ধকারে এই ছোট ছোট প্রতিবাদগুলো জোনাকির মতো জ্বলবে, এবং এই জোনাকির আলো হয়তো নিকষ অন্ধকারে পথ হারানো লোককে একটা নতুন পথ দেখাবে। সুতরাং আমরা পথ খুঁজে পাবো বলেই এবার পথে নেমেছি। পথ হারানোর গল্প তো অনেক হলো, এবার পথ খুঁজে পাবো বলেই আমরা পথে নেমেছি। সুতরাং এই পথ চলুক। আপনারা জানান আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান, এবং তার সাথে সাথে বলবো যে একই কথা কিন্তু বলতে হবে, সেটা হচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থন খুব খুব জরুরি এই মুহূর্তে, এরকম চ্যানেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে। যারাই নতুন নতুন কাজ করছে, যেমন অনুপম বলে একটি ছেলে, তার গান আমি শুনলাম, অনুপম গায়েন, তার গান খুব ভালো লাগলো। বিশেষ করে সে নিজের মতো করে গান লিখেছে, যেটা আমার খুব ভালো লাগলো। অনুপম গায়েনের গান শুনুন। যারাই ইউটিউবে নতুন কাজ করছে তাদের পাশে দাঁড়ান, আর অল্প একটু ভালোবাসা এই চ্যানেলটার জন্য রাখবেন। এই বলে আজকের মতো শেষ করছি। খুদা হাফেজ, জয় গুরু।